যেই মানুষ সুন্দর সে অন্যদের থেকে 40% টাকা বেশি ইনকাম করে। তোমার সৌন্দর্য তোমার কাছে। আমি সবাইকে তো ঐশ্বরিয়া বানাতে পারবো না, সবাইকে তো আর ডায়ানা বানাতে পারবো না। তুমি যতই সুন্দরী হও, তোমাকে আরেকটা সুন্দর আরেক রকম, তোমার সুন্দর তোমার রকম। তুমি হয়তো একটু মোটা, একটু চাবি, তুমি গোলগাল, এটাই সুন্দর, গোল সুন্দরী। তোমার যদি আমি চিকনি চামেলি বানাতে চাই হবে না তো। আই ওয়ান্ট এ সুপার লুক মডেল। আমাকে একটু এইটাকে চিকটাকে হাই করতে হবে, চিনটাকে একটু প্রমিনেন্ট করতে হবে, এটাকে ভাঙতে হবে, আমার জ লাইনটাকে শার্প করতে হবে, আমার নোজটাকে শার্প করতে হবে, আমার ঠোঁটটাকে একটু রাশিয়ান লিপ করে, সো মেনি থিং। আমাকে 1000 টাকা দিলেও আমি চোখ বানাবো না। আই এম লাইক অ্যান আর্টিস্ট। আমাকে তুমি যা বলবো তাই আমি করবো না। আমি আমার নলেজ, আমার সবকিছু আমি আমার মতো করে ব্যবহার করবো। এটা মানলে লেজার ট্রিটে আসো, নালে নাই। আজকের এপিসোডে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। সাউথ এশিয়ার পায়োনিয়ার অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে ওনাকে অনেকেই চিনেন। ওনার 25 বছরের এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে এবং 50,000-এরও বেশি প্রসিডিউরস করেছেন উনি। অ্যান্ড ইন দিস এপিসোড আমরা কথা বলবো ওনার সাথে অ্যাবাউট অ্যাস্থেটিক ডার্মাটোলজি অ্যান্ড স্পেসিফিক্যালি অ্যান্টি এজিং নিয়ে। তুমি জাস্ট যদি একটা পেপার চিন্তা করো বা একটা কাপড় চিন্তা করো, ক্লথ, তুমি মানে ভাঁজ করতে থাকো রেগুলার, ভাঁজ করলে তুমি 1000 আয়রন করলে দেখবো যে ভাঁজের একটা দাগ থেকে যায়। স্কিন ইজ লাইক দ্যাট। তুমি যদি বারবার কুচকাও তাহলে তোমার স্কিনের মধ্যেও কিন্তু একটা পার্মানেন্ট লাইন থেকে যাবে। লেজার, বোটক্স, ফিলার্স, এগুলোর কি সাইড এফেক্টস আছে? সবকিছুরই সাইড এফেক্ট আছে। I am the proud physician of president, prime ministers, all celebrities, all. আমার হল অফ ফেমের জন্য কিন্তু সবাই ঝগড়াঝাটি করে কারা হল অফ ফেমের নাম তুলতে চায়। একটা ছোট রিকোয়েস্ট, যদি আমার কন্টেন্টস আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করে থাকে, ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার মেইন এইম হচ্ছে সবসময় আপনাদেরকে ভ্যালু অ্যাডেড ইনফরমেটিভ কন্টেন্টস প্রেজেন্ট করা। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, আমি তত বেশি ইন্সপিরেশন পাবো আপনাদেরকে আরও বেটার কন্টেন্টস প্রেজেন্ট করার জন্য। সো লেটস বিগিন, এনজয় দ্য শো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অনেক ভালো। স্যার, আপনাকে সাউথ এশিয়াতে অ্যাস্থেটিক ডার্মাটোলজি এবং হেয়ার রেস্টোরেশনে পায়োনিয়ার বলা হয়। ইউ হ্যাভ মোর দেন 25 years প্লাস এক্সপিরিয়েন্স অ্যান্ড অলসো 50,000 প্লাস লিস্টেড পেশেন্ট আপনার আন্ডারে আছে। এখন আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে লেজার ট্রিট, যেটাকে আমরা এক নামেই চিনি, আর এর পিছনে আপনি অনেক শ্রম দিয়েছেন অ্যান্ড ইউ হ্যাভ মেড দিস ইনটু আ ব্র্যান্ড। এখন লেজার ট্রিট বড় ব্র্যান্ড নাকি আপনি? লেজার ট্রিট বড় ব্র্যান্ড, যদিও সামটাইমস এটা বলে অনেকে যে আপনার জন্য আসছি বা আপনাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি কখনো চাই নাই যে আমি কখনো লেজার ট্রিটের চেয়ে বড় হতে চাই নাই। কারণ আমার লেজার ট্রিটে তুমি অলরেডি জানো যেখানে আমার অনেক ডাক্তার কাজ করে। এখন অ্যাট প্রেজেন্ট 17 ডক্টরস আছে, আউট অফ দেম 10 কনসালটেন্ট আছে। তো এরা সবাই পরিশ্রম করছে, সবাই মিলিয়ে একটা ব্র্যান্ড তৈরি হয়। ব্র্যান্ড তৈরি করতে গেলে যেটা সবচেয়ে বেশি লাগে সেটা ট্রাস্ট, মানুষের কনফিডেন্স অ্যান্ড এভরিথিং। তো সেই হিসাবে লেজার ট্রিট অনেক বড় থাকুক সেটা চাই, কারণ আমি মরে গেলেও যাতে লেজার ট্রিট চলে সেই জন্যই আমার সব প্রচেষ্টা। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে আমি লেজার ট্রিটের একটা বড় অংশ কাভার করি, বিকজ এখনো যদি আমার ডাটা ম্যানেজমেন্টের লোকজন বলে যে স্যার স্টিল আপনার একার কন্ট্রিবিউশন মোর দেন 50%, দ্যাট আই শুড নট ওয়ান্ট। আই ওয়ান্ট অনলি 20% আমার কন্ট্রিবিউশন থাকবে, বাকি 80% কন্ট্রিবিউশন অন্য সবাই থাকবে। তাহলে একটা ব্র্যান্ড বেঁচে থাকবে। আমি ব্র্যান্ডটা করেছি যেভাবে, যখন স্টার্ট করেছি তখন যে আমি বাইরে আমার ট্রেনিং, বাইরে লেখাপড়া সবকিছু, সো দ্যাট আমি ওই স্ট্যান্ডার্ডে, কারণ আমি একটা মাত্র সাবজেক্ট বাংলাদেশের মধ্যে যেটাকে আমরা সামনে নিয়ে এসেছি। কারণ বাংলাদেশে যাতে এই মানে এই ডার্মাটোলজি সাবজেক্টটা নাম্বার 1 হয় সেই প্রচেষ্টা ছিল। এখন ওই ইয়াং জেনারেশন সবাই ডার্মাটোলজিস্ট হতে চায়, বিকজ এটা আমাদের একেবারে রিলেন্টলেসলি আমরা ট্রাই করেছি এইটাকে এস্টাবলিশ করার জন্য, এবং আমরা চেষ্টা করেছি ব্র্যান্ডেড সবকিছু করার জন্য। অ্যান্ড টুডে আমরা কিন্তু আজকে স্পেশালি আজকের এপিসোডটা রেখেছি অ্যান্টি এজিং এর উপরে। ও ফাইন। হ্যাঁ, সো অ্যান্টি এজিং নিয়ে স্যার আমরা অনেক কথা বলবো, যেখানে আমাদের বোটক্স, ফিলার্স, আমাদের যে ফেশিয়ালসগুলোর কথা বলছেন ওগুলো সবই চলে আসবে। তো আমি যদি প্রথম কোয়েশ্চেনেই চলে যাই আপনার কাছে, যে অ্যান্টি এজিং নিয়ে মানুষের আজকাল সবচেয়ে বেশি মিসকনসেপশনটা কি দেখেন পেশেন্টদের মধ্যে? না, অ্যান্টি এজিং এই স্লোগানটা বা এই কনসেপ্টটাই বাংলাদেশে মানে মানুষের বয়সটাকে একটু হল্ট করে রাখে। ইউজুয়ালি কি আমাদের আসলে যখন দেশ স্বাধীন হয়েছে তখন মানুষের এভারেজ আয়ুই ছিল 40 বছর, এখন এটা 70+, 72-3। কিন্তু 72-3 ইটস কোয়ালিটি। 70 হলেই যে মানুষ এখন খুব বুড়ো হয়ে যাচ্ছে তা কিন্তু না।
তারা সবকিছু করছে, তারা ফিজিক্যালি ফিট থাকতেছে, এবং আমাদের এখানের মধ্যে জাপানিজদের যেমন 84 হচ্ছে অ্যাভারেজ হুম। ইয়ে, তো আমাদের এটাও আস্তে আস্তে করে আমাদের সোশ্যাল এবং ইকোনমিক গ্রোথের সাথে সাথে আমাদের সবকিছু বাড়ছে। এখন আপনি বাড়লেন, হুম। কিন্তু আপনার চেহারা দেখা গেল একেবারে, আপনি ইউর ফিজিক্যালি ফিট, ইউ আর হুম। কন্ট্রোল ডায়াবেটিস, কন্ট্রোল হাইপারটেনশন, Right. এভরিথিং ঠিক আছে, আপনি চলাফেরা করতে পারছেন, কিন্তু আপনার লুকে আর শান্তি নাই। হুম। মানে আপনার চেহারার মধ্যে বা বয়সটা তো ঠিকই ছাপ চলে ছাপ আসছে। চলে আসছে, বাট সেটা আমি চাই না। সেই ক্ষেত্রে আমরা আসলে চলে আসছি, যে কারণে আপনাকে এখন আমাকে এটাকে খেয়াল করতে হবে। আমি 4টা ভাবে, আমি একটা এটাকে একটা ইয়ে আকারে দেখি যে ভিশন আকারে দেখি। কিভাবে? যে মানে মানুষের লুক তো স্টার্ট হয় প্রথম চেহারা দেখে, হুম, রাইট? হুম। তারপর আমরা ফিজিক হুম। দেখি, আগে চেহারা। হুম। তো ফেস যদি ধরি, হুম। ফেসের সবচেয়ে আউটার পার্টটা কি? আউটার পার্ট ইজ স্কিন। হুম। তো স্কিন এটা বয়সের সাথে সাথে 30 পর থেকেই এটা ডিক্লাইনিং শুরু হয়, জি। জাস্ট আফটার 30। কি হচ্ছে, স্কিনের মধ্যে কোলাজেন আছে, ইলাস্টিন আছে, এটা কোলাজেন প্রোডাকশন কমতে থাকে, জি। ইলাস্টিন প্রোডাকশন কমতে থাকে, তাহলে চামড়াটা সেরকম ভালো থাকে না। কোলাজেন না থাকলে সে স্ট্যাবল টান টান ভাবটুকু থাকে না, তাহলে স্কিনের প্রবলেম হয়। প্লাস হচ্ছে এখানের মধ্যে বিভিন্ন ধরনের পিগমেন্টেশন শুরু হয়ে যায়। পিগমেন্টেশনটা কেন শুরু হয়? বিকজ উই আর অলওয়েজ এক্সপোজ টু সানলাইট, মিনস আলট্রাভায়োলেটের কারণে। আলট্রাভায়োলেট আমাদেরকে যখনই আমাদের স্কিনের উপর পড়ে, আমাদের যে ডিফেন্স মেকানিজম আছে, সেই ডিফেন্স মেকানিজম এসে কালো দাগ দিয়ে আমাদেরকে পূরণ করার চেষ্টা করে। গেল, তো সেই জন্য আমাদের পিগমেন্টেশন 30 পর থেকে বাড়তে থাকে। Wow. তাহলে গেল একটা, গেল স্কিন, তাহলে হুম। সবার বাইরের লেয়ার হচ্ছে স্কিন, তাহলে স্কিনও পাতলা হতে থাকবে, থিন হতে থাকবে। আরো প্যারামিটার্স গুলো বলবো, যেমন থিন হল মানে আমার সবকিছুই কমতে থাকবে, সেটা পরে বলি। যে স্কিনটা প্রথম লেয়ার, সেকেন্ড লেয়ারটা হচ্ছে তার নিচে একটা ফ্যাটের একটা আবরণ থাকে, এটাকে সাবকিউটেনাস ফ্যাট বলে বা ফ্যাট প্যাড বলে। বিভিন্ন জায়গায় আমাদের চামড়ার নিচে ফ্যাট প্যাড গুলো থাকে। যখন 30 প্লাস হবে, 40 প্লাস হবে, 50 প্লাস হবে, এক একটা ডিকেডে এগুলো মেল্ট করা শুরু করে, স্টার্ট মেল্টিং। তো মেল্ট করা শুরু করলে আমাদের এগুলো ভাঙতে শুরু করে। এই চোখের নিচে গর্ত হয়ে যাচ্ছে, হুম, হুম, এখানে হুম। টিয়ার ট্রাপ তৈরি হয়, এই Oh. নেজোলাবিয়াল ফোল্ড তৈরি হয়, মেরিওনেট লাইন্স তৈরি হয়। তাহলে এগুলো সব তুলতে থাকে। আমাদের যে সুন্দর একটা ন্যাচারাল ভি শেপ চেহারা ছিল হ্যাঁ। বা রাউন্ডেড চেহারা ছিল, সেগুলো সবগুলোই ডিসপ্রপোর্শনেট হতে চলে, কারণ ব্যালেন্সটা ঠিক থাকে না। কারণ এই জায়গার ফ্যাট গলে গেল, যে এই জায়গায় ওভার ইউজ করতেছি, হুম, হাসছি, হুম। তাহলে এইখানকার ফ্যাট প্যাডটা গলতে শুরু করলো, গলে গেল, এখানে গেলে গলতে শুরু করলো, তাহলে স্কিন গেল, তার নিচে ফ্যাট গেল, হুম। তার নিচে কি আছে? মাসেল। আমরা যখন ইয়াং থাকি তখন আমাদের প্রতি সময় মাসেলটা কন্ট্রাক্ট করে, হুম। আমরা হাসি বা আমরা হুম, এরকম এক্সপ্রেশন দেই, তখন মাসেলগুলো আবার এক্সপ্রেশন শেষে রিল্যাক্সড হয়ে যায়, হুম। রিল্যাক্সেশন হয়ে যায়। কিন্তু যখন বয়স হতে থাকে, এটা একটা পর্যায়ে গিয়ে রিল্যাক্স হতে পারে না, পুরো আর রিল্যাক্স হতে পারে না। কন্ট্রাক্ট করে ঠিকই, কিন্তু আর রিল্যাক্স হতে পারে না। তখনই আমাদের রিঙ্কেলস গুলো দেখা দেয়। এই যে কপালের ফ্রন্ট লাইন, ফোরহেড লাইন্স, ক্রাউস ফিট, হ্যাঁ, এই যে এখানকার যত গলার মধ্যে ব্যান্ড, প্লাটিসমাল ব্যান্ড, এভরিথিং শুরু হয়ে যায়, বিকজ মাসেলটা কন্ট্রাক্ট করছে ঠিক আছে, কিন্তু রিল্যাক্স করতে পারছে না। তো এই সমস্ত ব্যাপারগুলোর কারণ, তাহলে কি গেল? 3 নাম্বার লেয়ার গেল মাসেল, স্কিন গেল, ফ্যাট প্যাড গেল, মাসেল গেল। মাসেলের নিচে আরেকটা ফ্যাট প্যাড থাকে, ডিপ ফ্যাট প্যাড। অনেকে তোমার ধরো এই যে এখন যে বিভিন্ন ধরনের অনলাইনে দেখে দেখে কিটো ডায়েট শুরু হয়েছে, জি, 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 বিভিন্ন জি। ডায়েট করে। জি। তো ডায়েট করলে কি হয়? ওরা কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেয়, হুম। যে তারা শুধু অন্যরকম করে খাওয়া শুরু করে। হুম। তাহলে ও তখন এই শরীরের সকল ফ্যাট গুলোকে কাজে লাগানো শুরু করে, ও। করে যেই সমস্ত জিনিসগুলা থেকে যাওয়ার কথা, হ্যাঁ। যেই ফ্যাট গুলা আমার শরীরে এসেনশিয়াল, আমার ফ্যাট গুলো আমি বার্ন করতে চাই না হুম, হুম, হুম। একেবারে, সেই ফ্যাট গুলো বার্ন করে যায়, এবং মানে এটাকে বলে একেবারে ইরিভার্সিবল লস। এই যে আচ্ছা। ভিতরের ডিপ ফ্যাট গুলো ভেঙে যায়, চেহারা তুমি হ্যাঁ। শরীর 20 কেজি কমা লাগে না, তুমি হুম। চেহারা তুমি বুড়া বানায় ফেলে 30 বছরের আরো। এটা হচ্ছে অনেক হচ্ছে, চামড়া হঠাৎ করে লুজ হয়ে যাবে। সবকিছুরই একটা একটা ন্যাচারাল সিস্টেম আছে। ব্যালেন্সও আছে। হ্যাঁ, সেই ন্যাচারাল সিস্টেমের বাইরে গেলে এই হয়। তাহলে তোমার ডিপ ফ্যাট গেল, ডিপ ফ্যাটের নিচে আরেকটা লেয়ার হচ্ছে হাড্ডি, দ্যাট হুম। ইজ মাসকেল। হাড্ডিটাও কিন্তু ছোট হয়, বয়সের সাথে মাসেল সাথে। রিজার্পশন হয়, 30 থেকে শুরু হয়ে যায়, 40 থেকে একটু রিজার্পশন হয়। সব মিলে আমার ম্যান্ডিবল, মুখের হুম। এগুলাও ছোট হয়ে যায় সাইজে। তাহলে তার মধ্যে বড় জিনিস তো আর থাকবে না। এটা মিলিয়ে আসলে বয়সের ছাপ পড়ে। বুঝতে সেই পারছি। জন্যই আমাদের এন্টি এজিং শুরু। উই হ্যাভ টু লুক ফ্রম বোনস টু স্কিন। তাহলে have to take বোনসের care of মধ্যে, that. ইয়েস, বোনসের মধ্যে আমাদেরকে ফিল করতে হয়, রেস্টোর করতে হয়, আচ্ছা। রিফিল করতে হয়, হ্যাঁ, তারপরে ও। মাসেলগুলোকে রিল্যাক্স করতে হয়, ফ্যাট প্যাডগুলোকে আমাকে আবার কভার করে দিতে হয়, রিফিল করে দিতে হয়, তারপরে স্কিনটাকেও বুস্টিং করতে হয়, জি। যাতে কোলাজেন এবং ইলাস্টিন প্রোডাকশন হয়। অল টুগেদার মানুষ ইউথফুল লাগে। এক্সেলেন্ট। আচ্ছা, আপনার এখানে যারা পেশেন্টরা যায়,
তাদের মধ্যে এরকম দেখেছেন যে তাদের মধ্যে ধরেন ভালোবাসা বা কেয়ার অথবা কনফিডেন্সের অভাবটাই হয়তো বেশি ছিল রাদার দেন স্কিন ইস্যু, স্কিন ইস্যুর বাইরে ওর কনফিডেন্সের অভাব বেশি। সবকিছুই কনফিডেন্স রে ভাই। আপনি যদি আপনার চেহারা খুব সুন্দর না, আপনার আউটফিট খুব সুন্দর না, আপনি যদি ক্যারি করতে পারেন, কনফিডেন্স ইজ এভরিথিং। ডাটা আছে তো হুম, যে সুন্দর চেহারা থাকলে এদের কনফিডেন্স বেড়ে যায়। এম আই রাইট অর রং? সুন্দর চেহারা থাকলে কনফিডেন্স বেড়ে যায় অবশ্যই। অফকোর্স। তাদের তুমি আমার থেকে একটা ডাটা নাও, আমি বলে দিচ্ছি অনেক সবাইকে। সুন্দর মানুষদের অনেক ঘামান্ড থাকে। এক্স্যাক্টলি, হুম। গ্লোবাল ডাটা হচ্ছে এটা, যে যেই মানুষ সুন্দর সে অন্যদের থেকে 40% টাকা বেশি ইনকাম করে, সেম লোক 40%, এবং যেই মানুষ সুন্দর এবং যেই মানুষ কনফিডেন্ট সে 70% টাকা বেশি ইনকাম করে। ওয়াও। সুতরাং এই পুরো ইন্ডাস্ট্রিটাই আছে সুন্দরের উপরে, এবং আমরা আগে দর্শনধারী পরে গুণ বিচারি, রাইট? তো রাইট। সুন্দর করতেই তো হবে। আগে মানুষ সবসময়, আমরা আমাদের যাই থাকুক না কেন, আমরা চাই একটু পরিপাটি হয়ে বেরোতে, তাহলে মানুষ আমাদেরকে একটু ভালো করে বলবে, ভালো করে খেয়াল করবে। ভালো মানে ধরো সৌন্দর্যটা আর কনফিডেন্সটা নট অনলি স্কিন, তোমার আউটফিট, তোমার also, কনফিডেন্স, তোমার ভোকাল কমান্ড, তোমার সবকিছু মিলেই কিন্তু কনফিডেন্স। এক্স্যাক্টলি। কনফিডেন্ট পিপল ছাড়া কারো কাছে তুমি কাজ করাবা, বা তুমি কোনো ধরনের চিকিৎসা করাবা কনফিডেন্ট ডক্টর না পেলে? না, একজন confident ইন্টারভিউতে না হলে? আসলে তার কিন্তু অবশ্যই প্রথম লুকটাই আমরা দেখি, যে ইন্টারভিউতে একটা লোক ধরেন একটা ছেলে কাজ করতে আসছে, তার প্রথম লুকটা দেখে আমরা কিন্তু তাকে জাজ করি, যে কোনো মানুষকে আসলে। সো আপনার ক্ষেত্রে আপনি তো বিউটি, যদি আপনি বলেন যে একটা মেয়েদের বিউটি আমি বুঝলাম, একটা ছেলের বিউটি কিভাবে বিচার করেন? সবকিছু মিলে ছেলের বিউটি তো আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ ছেলেরা সবচেয়ে টাফ টাইমের মধ্যে দিয়ে যায়, তারা স্কিন কেয়ার করতে পারে না, বডি করতে পারে না, অনেক কিছু করতে পারে না, সুতরাং তাদের কেয়ার আরো বেশি জরুরি। সুতরাং এক একটা, এখন আমাকে এটা খেয়াল করতে হবে যে আমি যদি আমার অ্যানাটমিটা ঠিক মতো জানি, যে মেয়েদের ফেসটা একরকম, ছেলেদের ফেসটা একরকম, সবগুলোতে একরকম চেহারা বানাই দিলে হবে না। ইদানিংকালে অনেকে ছেলেরা মেয়েদের মতো হয়ে যাচ্ছে দেখতে। এটা বিকজ এটার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ধরো আমরা তো এই যে এই এলাকার লোক, মানে এই সাবকন্টিনেন্টের লোক, আমাদের উই হ্যাভ এ ডিস্টিংক্ট ফিচার্স, আমাদের ফেশিয়াল ফিচার্স ইজ ডিস্টিংক্ট ফ্রম আদার এরিয়া, লাইক ককেশিয়ান ফেস অর দ্য, এই যে তোমার ইউরোপিয়ান না, শুধু আমি বলছিলাম ফার ইস্ট, এদের সাথে আমাদের কিন্তু ডিফারেন্স আছে। এক এক ধরনের ফেশিয়াল স্ট্রাকচার, অ্যানাটমি, এভরিথিং ইজ ডিফারেন্ট। আর তুমি শিখে আসছো ব্যাংকক থেকে কেমনে ফিল করতে হয় ওদের চিঙ্কুদের মতো করে, সেটা যদি তুমি আমার ফেসে দিয়ে দাও তাহলে তো হবে না। যদি সেটা ফলো করে সেটা হবে না। তাহলে তোমাকে যদি তোমার আমাদের স্কিনের মধ্যে লেজার গুলো সব তৈরি ম্যাক্সিমাম বিল্ট ইন ইউরোপ আমেরিকা, ওদের স্কিনের টাইপ যা, ওরা ফর্সা মানুষ, ওদের এখানে মেলানিন কম আসে, তো তুমি যদি ওই প্যারামিটার সেট করো যেটা ওরা শিখাই দিল, তাহলে এটা আমার এখানে হবে না। তাহলে আমার এখানের মধ্যে, আমার রিসার্চের মধ্যে, আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে এবং আমার স্কিনের টাইপটা বোঝার মাধ্যমে আমাকে এটা সেট করতে হবে। তো এই জন্য আমাদের উই হ্যাভ এ অ্যাসোসিয়েশন ফর দিস, যারা আমরা একেবারে স্পেসিফিক প্যারামিটার সেট করি, যে এই লেজারের জন্য এই প্যারামিটার, এটার জন্য এই প্যারামিটার, এই জন্য আমাদের একেবারে এক্সপার্ট প্যানেল আছে। নাইস, এক্সেলেন্ট। আসলে রিসার্চ ছাড়া কোনো কিছুই হয় না, অ্যান্ড ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, দুইটাই ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আপনাকে ধরেন জিজ্ঞেস করি যে আমি কিভাবে বুঝবো যে আমি আমার ফেসে কিছু একটা চেঞ্জ করতে চাচ্ছি বা ক্লিনিক্যাল একটা ইন্টারভেনশন চাচ্ছি, এটা আমার ডিসিশনটা অবসেশন নাকি এটা নেসেসারি? এটা আমি কিভাবে ডিটারমাইন করব? অনেকেই কিন্তু আটকে যায় যে আমি একটা স্কিনে কিছু করব, আর কি দরকার আছে, কিন্তু কখন এটা নেসেসারি হয়ে যায়? নেসেসারি এটা নিজেই ফিল করবে নেসেসারি কিনা, কারণ সমাজটা এমন, আমাকে তো আমার সাথে লোকজনের সাথে চলতে হবে। এখন সবচেয়ে বড় কথা, আমি সবাইকে যেটা বলি, যে যেটা ক্যারি করতে পারে তাকে আমি সেটা করতে দেই, মানে ফলোইং ইউর মাইন্ড। তোমার মন যদি চায় যে আমি এখন একটু ভালো থাকবো, এটা তোমার মনটাকে আমি কভার করবো, নট নেসেসারি যে আমার কাছে আসলে তো আমি তো কাজ করি, আমার কাছে 1000টা খুদ বের করবো, আমি এটা বলি না। আমার এখানের মধ্যে তোমার অ্যানালাইজার আছে, তারপর তারা সাইমুলেশন করে দেয় যে তোমার এই জায়গাটা এরকম হলে তোমার চেহারাটা এরকম হতে পারে। তো এগুলো খুব বেশি আমরা করি না এখন, কারণ এটা মেন্টাল প্রেশার পড়ে অনেকের উপরে, যে আমি বলি আপনি তো সুন্দর, আই উইল মেক ইউ ইউর বেস্ট ভার্সন।
তোমার সৌন্দর্য Excellent. তোমার কাছে। এক্সেলেন্ট, আমি সবাইকে তো ঐশ্বরিয়া বানাতে পারবো না, অবশ্যই। সবাইকে তো আর ডায়না বানাতে পারবো না, রাইট? হ্যাঁ, তো তোমার চেহারাটা আল্লাহ যেটা বানিয়ে দিয়েছে সেটাকেই আমি জাস্ট এটার যা ঝামেলা আছে সেটাকে আমি ঠিক করে দিতে পারি। I really love that part যে আপনি বললেন যে I will make you your best Your best version. version, that's for sure. এক্সেলেন্ট। ইভেন ক্যারেক্টারের দিক থেকেও আমাদের Of কিন্তু course. আমাদের আগের ভার্সন থেকে বেটারই হওয়া উচিত বা ট্রাই না করা না, উচিত। শোনো, আমার এক একটা, তুমি যতই সুন্দরী হও, তোমাকে আরেকটা সুন্দর আরেক রকম, তোমার সুন্দর তোমার রকম। তুমিও তো একটু মোটা, একটু চাবি, হুম। তুমি গোলগাল, এটাই হুম। সুন্দর, হুম। গোল সুন্দরী। হুম। আর তোমারও যদি আমি চিকনি চামেলি বানাইতে চাই, হবে না তো। দ্যাটস ফর আচ্ছা, শিওর। that's যদি nice. ওই চেহারা তো আমাকে খাবে না। আমার গোল হুম, হুম, চেহারাকে হুম, যদি হুম, আমি ভাঙ্গা চুরা ঠিক করে হুম। দেই, লম্বা বানাই দেই, হুম। এটা যাবে না তো। না আসলে ঠিক বলছেন। যাবে না। তোমাকে গোলের মধ্যেই ভালো লাগে, আমি গোল করবো। এক এক সময় এক এক ট্রেন্ড আছে না, আমাদের মা খালাদেরকে দেখতাম মোটা হইতে পারলেই ভালো। হুম, হুম। ওরা মোটা হুম। সোটা হইলে ভালো। আমাদের দেখতাম আফ্রিকানরা তো মোটা সোটাই পছন্দ করে। ইট ডিপেন্ডস। আমি হুম। বলি তো, এক সময় দেখতাম আমাদের মা খালারা বলছে যে কেমন বিয়ে করছে, বউ খুব ভালো স্বাস্থ্য ভালো, মানে হুম। ভালো জায়গা থেকে বের হয়েছে। আমরা ছোটবেলায় সব খাবারের মধ্যে ঘি খাইতাম, হুম। কারণ আমাদেরকে বলা হতো ঘিতে বৃদ্ধি ঘিতে বল এবং স্কিন ভালো হয়। আর আমরা একটা লম্বা সময় 20-25-30 বছর ঘি খাই নাই, হুম। দেন কাল আবার খাওয়া শুরু করলাম। ডিম খাই নাই, হুম, যে কোলেস্টেরল ডিম বেশি খাইলে এই হবে বাড়বে। সে হবে, এখন আবার ডিম খাচ্ছি। জি, জি। তো এটা চেঞ্জ হয় আর কি, পারসেপশন ওয়াইজ চেঞ্জ হয়, চেঞ্জ হয়। যে এক একজনের কাছে সুন্দরের প্যারামিটার ডিফারেন্ট, রাইট। যে কে কোনটাকে সুন্দর বলছে। একেবারে তুমি যদি একেবারে সবার জন্য যদি একেবারে ফিগার একরকম হতে, তো হতো না তো। এটা না, ইট না। ডিপেন্ডস। রাইট। ওইটা আমি এখন এই কোয়েশ্চেনটাই ছিল আমার, যে ফিল্টার জেনারেশন আমাদেরকে বলা হয় যে ফিল্টার ইউজ করি আমরা সবচেয়ে বেশি, ফিল্টার জেনারেশন। সো এই ফিল্টার জেনারেশনের প্রবলেমটা কি, যে ওরা একটু বেশি নিজের খুঁত বের করার চেষ্টা করে। সো খুঁত বের করার চেষ্টা, এটা কি বেশিরভাগ হয়েছে ফর হলিউড, বলিউড বা সিনেমা বা সেলিব্রিটিদেরকে দেখে? ইটস নট দ্যাট। ওকে। মানে এই যে এখন সমস্যাটা আমি যেটা ফিল করি, আমার দুটা বাচ্চা আছে। আমার মেয়ের বয়স 23, সে Okay. মেডিকেলে পড়ে, হ্যাঁ। লন্ডনে থাকে। জি। আমার ছেলে ল পড়ে, সেও লন্ডনে থাকে। ওকে। তো ওরা বাংলাদেশে ছিল, ওদের ফ্রেন্ডসরা ছিল, ওদের উপরে আমি লাস্ট 10 বছর ওদেরকে দেখি না যে দিনের বেলা মানে হুম। জেগে থাকতে। ওরা রাতেই জেগে থাকে। জি। এই পুরো জেনারেশনটা এখান থেকে এখানে, আর ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড এভরিথিং সবকিছু হুম। মিলিয়ে ওরা সারাক্ষণ তাদেরকে কম্পেয়ার করে বাইরের সাথে। হুম। ওরা কি বলছে ওদের মতো করে বলে। তো হুম। যেই বুলিটা ওরা ইংরেজিতে শুনেছে সেটা ওরা বাংলা করে, হুম। রাইট। এবং যেটা আমরা অভ্যস্ত না, আমাদের জেনারেশন অভ্যস্ত না। ইভেন আমরা ফ্রেন্ডদের কাছে বললেও মনে হয় আমি লজ্জায় মরে যাব, এরকম একটা অবস্থা। কিন্তু ওরা খুব অবলীলায় বাপ মাকেও বলতে পারে, হ্যাঁ। এবং এদের সব গোল্ডফিশ মেমোরি, কিচ্ছু করছে এটা মনেই থাকে না, টেকেন ফর গ্রান্টেড এভরিথিং। মানে আমরা সবকিছু অ্যাচিভ করেছি, ওরা সবকিছু অটো পেয়ে ওদের মাথাটা ঠিক নাই। এখন কথা হচ্ছে, এটা আমার ছেলে মেয়েকে আমি হয়তো ওভাবে প্রোভাইড করতে পারছি, অনেককে কিন্তু প্রোভাইড করতে পারছে না তার বাবা মা। সেখানে কনফ্লিক্ট শুরু, হুম, হুম। সেখানে কনফ্লিক্ট শুরু, তাদেরকে বঞ্চিত মনে করে, এবং সবকিছু তো ওরা এক্সট্রিম হয়ে যায়, তারা সবকিছুতে এক্সট্রিম হয়ে যায়। তো এই জেনারেশনের শুধু বাংলাদেশের প্রবলেম না, সারা দুনিয়াতেই একই প্রবলেম। আমি যদি আমেরিকাতে যাই, ওখানকার বাচ্চারাও একই রকম রিয়েক্টই করছে। তবে ওরা একটু মানে ভালো এনভায়রনমেন্টে থাকার কারণে এটা একটু এক্সপ্লোজ কম হচ্ছে। আর আমরা তো একটা ট্রানজিশনের মধ্যে যাচ্ছি। বাংলাদেশ 50 বছর আগে যেখানে ছিল, 30 বছর আগে যেখানে ছিল, এখন সেখানে নাই। সবাই একটু পয়সা টয়সা হয়েছে। এই যে সবার মধ্যে একটা কিছু ভালো করার ট্রানজিশন, এই যে চেঞ্জটা আসতেছে, তো এইখানের মধ্যে মানুষ পয়সা হলে শো অফ করতে চায়। সেই শো অফ করতে গিয়ে আসলে এই প্রবলেমটা, কনফ্লিক্টটা তৈরি কনফ্লিক্ট হচ্ছে, তৈরি হচ্ছে। এবং এটা ঠিক হয়ে যাবে। ইট উইল টেক 20 ইয়ার্স অ্যাট ইয়েস, লিস্ট। আই অলসো বিলিভ দ্যাট। এটা 20 ইয়ার্স পরে ঠিক হয়ে যাবে। দেখা দেখবো যে এটা দেখানোর কিছু নাই আর। আচ্ছা, আপনার কাছে অনেক ইয়াংরাও তো অ্যান্টি এজিং এর জন্য যায়। তো ইয়াংরা অ্যান্টি এজিং কেন খুঁজতেছে? এটাকে অ্যান্টি এজিং না, এটাকে অ্যাস্থেটিক মডিফিকেশন বলতে পারো। এটা অ্যান্টি আচ্ছা। এজিং হিসেবে যাচ্ছে না। কেউ যদি তার চিনটাকে, সে তো এইজিং কমানোর জন্য যাচ্ছে না, সে সে চায় না বিউটি যে এনহ্যান্স আমার, করতে যাচ্ছে না, আচ্ছা, এনহ্যান্স করতে যায়। সে বিউটি এনহ্যান্স করতে যায়। তো ওকে। তাকে সে যদি বলে যে আমাকে আই ওয়ান্ট এ সুপার লুক মডেল, হুম। আমাকে একটু এইটাকে চিকটাকে হাই করতে হবে, চিনটাকে একটু প্রমিনেন্ট করতে হবে, এটাকে ভাঙতে হবে, আমার জ লাইনটাকে শার্প করতে হবে, আমার নোজটাকে শার্প করতে হবে, আমার ঠোঁটটাকে একটু রাশিয়ান লিপ করে দেন, নাহলে এই করে দেন, বা আমাকে একটু কন্ট্যুর করে দেন। দেয়ার আর সো মেনি থিংস। ব্রাউটাকে লিফট করে দেন, চোখটাকে একটু বড় করে দেন, আন্ডার আই হলোনেসকে আপনি একটু ফিল করে দেন। তো এগুলো সো মেনি থিংস, যে আই ডোন্ট ওয়ান্ট এনি রিঙ্কেলস, আমাকে শার্প করে দেন, আমাকে ওই যে স্পোকি আইস করে দেন, সো মেনি থিংস। মানে এরা বিভিন্ন ক্যারেক্টার দেখে আমাকে ওই ক্যারেক্টারের মতো বানায় দেন। আমি বলি যে বাবা এটা তো ঠিক আছে, ওকে,
আপনি অনেক কখন করতে চাচ্ছে। বাউন্ডারিটা সেট করেন যে না এটা না, আমি আমি করতে আমার পারবো না? জায়গায় থাকি। আমাকে ১,০০০ টাকা দিলেও আমি চোখা বানাবো না। মানে আমাকে হুম, কোটি টাকা দিলেও আমি ওটা বানাবো না। কারণ I have some signature patients. আমার পেশেন্টের জন্য মূল মোটো হচ্ছে less is more. less is more. লেস ইজ মোর। Nice. মানে যতটুকু দরকার অতটুকু আমার, দিস ইজ মাই স্লোগান যে লেস ইজ মোর। আমি তোমাকে ১,০০০ করলে আমি করে দেবো না। আমি আমাকে আই এম লাইক অ্যান আর্টিস্ট। আমাকে তুমি যা বলবা তাই আমি করব না। আমি হুম, আমার নলেজ, আমার সবকিছু আমি আমার মতো করে ব্যবহার করব তোমার উপর। এটা মানলে লেজার ট্রিটে আসো, নাহলে নাই। There's so excellent. many other thousands of clinic যে তোমাকে করে দেবে। আচ্ছা, তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি যে নায়িকারা আপনার কাছে যখন আসে, তারা কোন ক্লিনিক্যাল ট্রিটমেন্টটা বেশি নেয়? না, নায়িকাদেরটা আসলে ওদের লাইফটা ভেরি একেবারে খুবই একটা স্ট্রেস লাইফে কাটায়। যতটুকু আমরা ভাবি যে এরা খুব আনন্দে থাকে, ব্যাপারটা তা না। কিন্তু তারা হুম, প্রচুর পরিশ্রম হুম, করে। তারা রোদে প্রচন্ড পুড়তে হয়। লম্বা অবশ্যই। সময় হাই ভোল্টেজ অফ লাইটের মাঝখানে কাজ করতে হয়। তার মধ্যে তারা রেস্ট পায় কম। তারপর তাদের বিভিন্ন সোশ্যাল গ্যাদারিং এ যাইতে হয়। সবসময় ফিটফাট থাকতে হয়। এক্সাক্টলি, যেহেতু নাহলে তো অনেক আমরা জাজ করি। হ্যাঁ, অনেক বেশি মেকআপ করতে হয়। ফলে ওরা ওই যে ব্রিথিং টাইমটা পায় না স্কিনের। হুম, স্কিনকে যে প্রপার কেয়ার করতে হবে, যে স্কিনকেও যে আমাকে একটু আ ভালো করে একটু সামটাইমস বেয়ার ফেস এ থাকতে হবে, সেটাও পায় না। সো ওদের স্কিনের উপর অত্যাচার অনেক বেশি হয়। প্লাস অনেকের লাইফস্টাইল ঠিক নাই। হুম, সেই কারণেও তাদের আর্লি এইজিং হয় অনেক ক্ষেত্রে। বাট ওকে, ওদেরকে তো ফিটফাট থাকতে হবে। হুম, তো যারা নায়িকাই আসুক না কেন, তাদের আসলে সবকিছু মিলায় লুকটা হয়। ব্যাপারটা এমন না যে আমার স্কিন অনেক ফর্সা। ব্যাপারটা তা কিন্তু না। এখন তো তোমার এই যে ফিল্টার যুগ হুম, বললা, ক্যামেরার কারণে হুম। যদি স্ট্রাকচার ঠিক থাকে তাহলে সবকিছুই ঠিক। ওহ, এবং দ্যাটস আমরা গুড। তাকে স্কিনটাকে কিভাবে কেয়ার করতে হয় এটা আমরা বুঝিয়ে তো দেই। ওরা বেশিরভাগই ওদের স্কিনটা যাতে প্রপার থাকে, ক্লিন স্কিন থাকে। প্রপার থাকে, তারপর সামটাইমস যদি কোনো জায়গায় ফ্লস থাকে আমরা এটা একটু মানে ফ্ললেস করার চেষ্টা করি। তো মাঝখানে যে সব নায়িকাদের দেখতাম এরকম। এটা এটা এ এ এটা এটা সম্পর্কে নো কমেন্ট। সব নায়িকা না। মানে যারা ওকে। একটু সস্তা হ্যাঁ, করতে হ্যাঁ, গিয়েছিল করতে বা গিয়েছিল। কারো উপরে বেশি ডিপেন্ড করেছে, হুম, তাদের জন্য এটা যে সবার চেহারা একরকম হয়ে যাচ্ছে না। সবার উপরে একই জিনিস এ মানায় না। এ এক হ্যাঁ, এই যেটা আমি ১ম এ বলেছি ফিলোসফি। জি, মাই ফিলোসফি ইস ডিফারেন্ট। অফ কোর্স। আচ্ছা স্যার, ফিলার্স বা বোটক্স এই ২ টা তো সবচেয়ে বেশি কমন আমরা জানি। সো ফিলার্স আর বোটক্স কি সবার জন্য? সবার জন্য মানে? আম লাইক আমি অ্যাজ আ নরমাল পারসন আমি ফিলার্স, বোটক্স করতে পারি? যেকোনো সময় যেকোনো ক্লিনিকে গিয়ে? ওই যে না, সেটার জন্য যেকোনো সময় তুমি বললে তবে না। তো এটা ডিপেন্ড করে তোমার বয়সের উপরে। ও! বয়স যদি তোমার এটা যদি চায়, মানে হুম, তোমার 40, তুমি wrinkles কম চাচ্ছ হুম, যে আমাকে হুম, একটু ন্যাচারাল লুকে, হুম, আমার wrinkles একটু বেশি হচ্ছে, হুম, আমি একটু কম wrinkles চাচ্ছি। হুম। তাহলে অবশ্যই বোটক্স করা যায়। তাই না? 30 অনেকে তো এখন তো প্রিভেনশন হিসেবে বোটক্স ব্যবহার করে। অনেকে আচ্ছা। 22, 23, 25 বছর বয়সে শুরু করে দেয়। কারণ তুমি জাস্ট যদি একটা পেপার চিন্তা করো বা একটা কাপড় চিন্তা করো, ক্লথ, হুম, এটাকে যদি তুমি মানে ভাঁজ করতে থাকো রেগুলার, ভাঁজ করলে তুমি যে 1000 আয়রন করলেও দেখবে যে ভাঁজের একটা দাগ থেকে যায়। রাইট। স্কিন ইজ লাইক দ্যাট। তুমি যদি বারবার কুঁচকাও তাহলে তোমার স্কিনের মধ্যেও কিন্তু একটা পার্মানেন্ট লাইন থেকে যাবে। তো হুম। সেই জন্য আমরা ওইটাকে ওই আয়রন করার জন্য অনেক সময় আমরা একটু প্রিভেনশন হিসেবে আর্লি বোটক্স করে রাখি। একসময় ওটা মুভই করতে পারে না, স্কিনটা স্মুথ হ্যাঁ, থাকে, আমি ভালো থাকে। ওইটাই জিজ্ঞেস করতাম আপনাকে যে নায়িকারা বোটক্স যদি করে নাকি বলা হয় যে ওদের এক্সপ্রেশন আসে না না, চেহারায়। এইজন্যই তো আমরা ন্যাচারাল করি, যাতে এক্সপ্রেশনটাকে ইনট্যাক্ট রেখেই বোটক্স করি। যাতে তার রাগ, দুঃখ, স্যাড ফেস, অ্যাংরি ফেস সব দেখাতে পারে। এক্সাক্টলি। আচ্ছা, বোটক্স আর ফিলার্স দুটোকে একইভাবে ধরা হয়। বাট দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। টোটালি ডিফারেন্ট তো আপনি জিনিস। একদম ইজি ভাষায় বলবেন আমাদেরকে? কি? বোটক্স মেইনলি হুম, হচ্ছে ফর মাসলস। মাসলের যে কন্ট্রাকশন এর কথা বলেছি, কন্ট্রাকশনটাকে ওরা বন্ধ করে দেয়। আচ্ছা, কন্ট্রাক্ট করতে দেয়। যে কিছু নিউরো ট্রান্সমিটারস আছে, সেই নিউরো ট্রান্সমিটারকে ব্লক করে দেয়, সো দ্যাট এটা কন্ট্রাক্ট করতে পারে, এটা রিল্যাক্সই থাকে। আচ্ছা। দিস ইজ দ্য এটা মেইনলি কাজ করি হচ্ছে মাসলের উপরে। আরো কিছু কাজ আছে, যেমন আমরা বলি যেমন মাইক্রোটক্স বা বেবি বোটক্স বা মেজো বোটক্স, যেটা আবার স্কিনের মধ্যে দেই আমরা। হুম, স্কিনের ভিতরেও খুব এই যে ইয়েগুলো আছে, হেয়ার ফলিকেলের মাথায় খুবই টাইনি মাসল আছে একটা, যেটা সেই মাসলটাকে রিল্যাক্স করে দেয়। সো দ্যাট এটা স্কিনটাকে টান করার জন্য অনেক সময় আমরা মাইক্রোটক্স বা এই যে মেজো বোটক্স ব্যবহার করি। এটা করতে বোটক্স হচ্ছে এই ধরনের। হুম। আর দেয়ার আর সো মেনি আদার পেইন ম্যানেজমেন্ট, তারপর তোমার ওই যে ঘাম বন্ধ করার জন্য আচ্ছা। এগুলোর জন্য বোটক্স ব্যবহার করা হয়। ঠিক আছে? ও আরো মাসল দেয়ার গুলা সোর্স অফ রিল্যাক্স করে দেন। অনেকের নট হাত নট নট মাসল, ওটা হচ্ছে ওই সোয়েট গ্ল্যান্ড গুলো। সোয়েট গ্ল্যান্ডকে ব্লক করা। এগুলো আলাদা ওকে, জিনিস। ওকে। মানে এটা অনেক কিছু পেইন ম্যানেজমেন্ট এর উপর কাজ করে বোটক্স। তো সবকিছু মিলিয়ে আসলে বোটক্স এর কাজ। আর
ফিলারগুলো বেসিক্যালি এগুলো হচ্ছে তোমার ফিল করে, ভলিউমাইজেশন করে। কোথাও ভলিউম কমে গেল সেখানে ভলিউমাইজ করে। এখন এই ফিলারগুলো বিভিন্ন জায়গায় দেওয়া হয়। আমি রিপিট করি, আগে বলেছি আমরা স্ট্রাকচার যদি তৈরি করতে একটা বাড়ি করতে হলে কি করতে হয় প্রথমে? প্রথমে তোমার ফাউন্ডেশন করতে হয়, রড সিমেন্ট হুম। দিয়ে পিলার তৈরি করতে Right. হয়, পিলারের উপরে ইট গাঁথতে হয়, তারপরে তুমি প্লাস্টার করার পর রং টং করে তুমি ঠিকঠাক করো। তো রং করা হচ্ছে তোমার স্কিনের কাজ। আর ভেতরে স্ট্রাকচার তৈরি করতে হলে ইউনিট ফিলার্স। তো আমরা এই ফিলারগুলো আমরা যেখানে বললাম যে হাড্ডিগুলা এর উপর যেখানে কমে গেছে সেখানে আমরা ফিলার হাড্ডির উপরে ফিলার দিয়ে দেই। তো হাড্ডির উপর ফিলার দিলে ফিলারটা বেশি দিন টেকে এবং এটা লিফট করে উপরের স্ট্রাকচারগুলোকে। ওকে। হ্যাঁ, আমরা এটাকে হয়তোবা ফ্যাট কোথাও গলে গেছে সেখানে ফ্যাটের মধ্যে রিস্টোর করার জন্য দেই আমরা স্কিনের ভিতরে দেই, ডার্মিসের ভিতরে দিয়ে দেই। তো ওকে। এইভাবে ফিলারটা খুব বেশি ইউজ হয়, কারণ ফিলারের উপরেই সবকিছু ডিপেন্ড করে, মুখের ও বা শরীরের অনেক কিছু ফিলারের উপরে ডিপেন্ড করে। সুতরাং এগুলো খুবই ইম্পর্টেন্ট। ফিলার, বোটক্সের ফিলার মোটা থাকে তাই। বোটক্সটা মাত্র 3 থেকে 5 মাস টিকে। জি। আর ফিলারগুলো ডিপেন্ডস করে কোন কোম্পানি, হুম। সেফটি প্রোফাইল কি কয়টা থাকে, এবং এটা জি প্রাইম বলে একটা জিনিস আছে, তার উপর ডিপেন্ড করে কতটুকু থিক কতটুকু পাতলা, এটার উপর ডিপেন্ড করে এটা 9 মাস থেকে 1.5 বছর, কখনো কখনো বেশিও থাকতে পারে। কিছু ফিলার ওকে। আছে যেগুলো 5 বছরও থাকে, ও সেমি নাইস। পার্মানেন্ট ফিলার। তো বোটক্স ফিলার্স তো অবশ্যই ইনজেকশনের মাধ্যমে পুশ জি, করা হয়। ইনজেকশনস এর মাধ্যমে। ওকে। আচ্ছা। তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি যে ডক্টরদের এক্সপেরিয়েন্স আর কাজের কোয়ালিটির উপরে কি ডিপেন্ড করে একজন মানুষের বোটক্স বা ফিলার্স পারফেক্ট হলো কি হলো না? অফকোর্স এটা তো তোমার এক্সপেরিয়েন্স, এটা তোমার নলেজ, সবকিছুর উপর ডিপেন্ড করে। ওই একটা নাপিতের গল্প আমি সবার কাছে বলি। নাপিতের গল্পটা একটু বলবো? জি বলেন। নাপিতের গল্প হচ্ছে যে একটা শহরের মধ্যে কিছু ডাক্তার আইসা তার প্রফেসরের কাছে গেল যে, স্যার আমার তো এখন আর কোনো রুগী পাচ্ছি না। বলে কেন? বলে যত ফোড়া আছে যত কিছু আছে সব এক নাপিত কেটে ফেলতেছে। তো এটা এখন কি রেমেডি কি এটার? হুম। তো সেই বুড়ো প্রফেসর বলল যে, খুব ভালো কাজ করছো তো নাপিত। হুম। নাপিত তো দেশি দশের জন্য কাজ করছে, তো নাপিতকে নিয়ে আসো আমার কাছে, ওকে কিছু শিখাই দিই, ও মানুষের জন্য কাজ করুক। তো নাপিতকে নিয়ে আসছে সব ডাক্তাররা ধরে, হুম। যে স্যার ডাকছে তোমাকে, বলছে তুমি তো অনেক ভালো কাজ করছো, তুমি দেশের সব মানুষকে অল্প পয়সায় তুমি এই সব ফোড়া টোড়া কেটে দিচ্ছ, তো তুমি একটু জ্ঞান ট্যান নিয়ে নাও, তাহলে তোমার এই ইয়েটা হবে, মানে ভালো করে করতে পারবা। বলে জি স্যার, তাহলে শিখান। এখন ওকে শেখানো শুরু করছে হুম। যে এখান দিয়ে আর্টারি যায়, এখান দিয়ে ভেইন যায়, এখান দিয়ে নার্ভ যায়, এইটা কাটলে এই ক্ষতি হবে, ওইটা কাটলে এই ক্ষতি হবে, সুতরাং তুমি এইখানকার নার্ভটা একরকম, এখানকার আর্টারিটা একরকম, তো তুমি এটা বুঝে শুনে কাটবা। এরপর আর নাপিত কাটতে পারে না। কি ও, বুঝতে পারছো? তো হ্যাঁ। এখন ডাক্তাররা আবার ডাক্তারের কাছে আসলো। এখন আমাদের দেশের অবস্থা হচ্ছে তাই, ওকে। এভরি অল্টারনেটিভ সবাই তাই Everywhere. করছে। তো সেই জন্য ওদেরকে একটু বললাম তো, একটু টাইম দিতে হবে আর ওদের শিখাতে হবে, শিখাতে গেলে সব ঠিক হয়ে যাবে। অফ কোর্স। না সব জায়গায় এখন কি বলে পার্লার গুলোতে এরকম আমি দেখছি যে ক্লিনিক্যাল অনেক কিছু করে। সো আই ডোন্ট নো পার্লারে কেন ওই ট্রাস্ট সিস্টেমটাও বিল্ড হইলো যে পার্লারে গিয়ে আমরা এগুলো করতে পারি। পার্লারের কাজ হচ্ছে তোমার চুলটাকে কেটে দিবে, চুলটাকে কালো রং করে দিবে, তোমার জামা কাপড় হুম। সুন্দর করে সাজায় দিবে, হুম। বউ সাজাবে, হুম। এগুলা করবে। ওরা যদি স্কিন নিয়ে কাজ করে, খুব মুশকিল। স্কিন সবচেয়ে ডিফিকাল্ট সাবজেক্ট। অফ এখানে কোর্স। দেয়ার আর 2000 টাইপ অফ ডিজিজ। আমাকে 5 বছর লাগায় এমবিবিএস করতে হয়, জি। 1 বছর ইন্টার্ন করতে হয়, 6 বছর, 4 বছরের ট্রেনিং করতে হয়, 10 বছর, তারপরে আরেকটা 4 বছরের ডিগ্রি করে এই 14 বছর পরে আমি ডার্মাটোলজিস্ট হতে পারি। তা 14 ইয়ার্স যে শিখলো আর একটু সুন্দর চেহারা নিয়ে একটু পডকাস্ট করে বা একটু হুম। ইউটিউবে আইসে অনেকে বিভিন্ন কিছু করে টোরেই যদি ডার্মাটোলজিস্ট বা স্কিনের কাজ করে বা পার্লারের কাজ করে, আমার কিছু বলার নাই। না আসলে আমি তো বিলিভ করব না, এবং আমি কখনো ইভেন আমার বাচ্চাদেরকে কান ফুরানোর ব্যাপারটা আছে না, আমি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে কান ফুরানোর গান দিয়ে করা হয়, যেটা আমরা ছোটবেলায় করেছি, বাট এটার কিন্তু অনেক সাইড এফেক্টস আছে, বিকজ course. নার্ভস অনেক কিছু আছে ছোটদের যখন করা হয়। সো আই ওয়েন্ট টু একটা হসপিটাল, এবং হসপিটাল যে ইএনটি ডিপার্টমেন্ট, সেখানে গিয়ে আমি কিন্তু সুই, যেটা ট্রেডিশনাল মেথড, সেটার মাধ্যমে আমি আমার বাচ্চাদের কান ফুরিয়েছি। আই ডিড নট টেক দেম টু আ পার্লার। সো দ্যাটস হাউ আই ফিল অ্যাবাউট ইট। সো স্যার আপনার কাছে কোয়েশ্চেন আবার যদি আমি ফিরে যাই, তো অনেক আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা, এমন কি কোনো সেলিব্রিটিদের বা পেশেন্টদের বোটক্স ফিলার্স আপনি ঠিক করে দিয়েছেন যারা একদম মানে ওটা 12টা বাজিয়ে এসেছিল আপনার কাছে? অসংখ্য, সারাদিন আমাকে তো, আমি তো এটা তো মানে অনেকেই আসে যে ভাই আমার ওখানে একটা ফ্রি অফার করছে, এই জন্য। আমি তো ফ্রি করি না। অবশ্যই। কি বলছি? হ্যাঁ। ফ্রি করে তো ওখানে ফ্রি অফার করেছি, এই জন্য গিয়ে করেছি। ওরা গিয়ে
বা খুব আদর টাদর করে নিয়ে গিয়ে করে দিয়েছে, অনেক সময় তাকে ভালো লাগে নাই। হুম। কিন্তু একটা ব্যাপার কি, আমি যেমন একটা খুব প্রবলেমের মধ্যে আছি হুম। মেয়েদেরকে নিয়ে, হুম। সেটা হচ্ছে মেয়েরা ওই যে চীন, হুম। চীনটা বড় করলে তার নিজের কাছে ভালো লাগে, কিন্তু অন্যের কাছে সে বুঝতে পারে না যে তার চীন একেবারে ইয়ার মতো লম্বা হয়ে যাচ্ছে। যে পেশেন্ট সে কিন্তু বুঝতে পারছে না, না। অন্যরা বুঝতে পারছে, তার কিন্তু ভালো লাগে। এটা একটা প্রবলেম, অবশ্যই। এটা একটা বিরাট প্রবলেম। আর অন্যরা তো অনেককেই ঠিক করে দিয়েছে। আর জি। আমার যারা একেবারে উপরের লেভেলের ক্লায়েন্ট আছে তারা আমাকে কাছে আপনার ক্লায়েন্টদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ক্যাটাগরি কাদেরকে কেটার করেছেন? নাম নিতে পারবেন? আমি বাংলাদেশের আই এম দ্য প্রাউড ফিজিশিয়ান অফ প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার্স, অল সেলিব্রিটিজ, অল এক্সেপ্ট Sure. মানে একজন নাম বললাম না, তাছাড়া সবাই আমার পেশেন্ট। এভরিওয়ান ইজ মাই পেশেন্ট। এক্সেলেন্ট। আচ্ছা, নায়করা আপনার কাছে যখন ক্লিনিক্যাল ট্রিটমেন্ট নিতে আসে, কোন জিনিসটা বেশি করে নায়কদের মধ্যে? ক্লিনিক্যাল না, মানে ওরা সবকিছু স্কিন কেয়ার, ওইটাও নায়করাও চুল, চুল, অফ কোর্স চুল দিয়ে আমি অনেকগুলো দেখেছি। হ্যাঁ, চুল করে, বোটক্স করে, বোটক্সটা প্রচুর করে, ফিলার করে, প্রচুর ফিলার করে, আচ্ছা। প্রচুর ফিলার করে। অনেকের হেয়ার রুম বলে সমস্যা থাকে অনেক কিছু, তো সেটাও করে। হেয়ারের জন্য তো সবাই টার্কি যেত, এখন আর লাগবে না। না, টার্কি তো ওই যে ন্যাশনাল ইন্ডাস্ট্রি বানায় ফেলছে। হুম। টার্কির ব্যাপার হচ্ছে কি, তোমার সেলুনের মতো অবস্থা। হুম। এভরি অল্টারনেটিভ হাউসে হ্যাঁ, একটা করে রেস্টুরেন্ট। তুমি যদি মানে ইস্তানবুল যাও, ইস্তানবুলে দেখবে যে সারাদিন সময় মাথার পিছনে ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভেরি চিপ। কারণ এরা এটা একটা মেথড আছে, FUE। হুম। এটা খুব একটা ইজি মেথড। ছোট একটা পাঞ্চের মাধ্যমে একটা মেশিন দিয়ে পিছন থেকে চুলগুলোকে তোলে, হুম। তুলে একটা শাবলের মতো একটা ছোট ইনস্ট্রুমেন্ট দিয়ে ছিদ্র করে হুম। এটা ফোর্সেপ দিয়ে লাগায় দেয়। হুম। এই হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। তো এইটা তো ওখানের ট্রেন ডাক্তাররা করেন, সব নন ডাক্তাররা হ্যাঁ, করতেছে। হ্যাঁ, এভরি সেলুনের মতো করে করছে তো। এবং দেখা যায় যে এই যে পুরা টার্কি ট্যুর, খাওয়া দাওয়া, হোটেল সবকিছু দেওয়ার পরে সস্তা, বিকজ তারা ওটা খুবই লো কোয়ালিটি করছে, অবশ্যই। সার্ভাইভাল রেট ইজ ভেরি পুয়ার। এবং যে কারণে এটাকে আবার ওদের গভর্নমেন্ট আবার এটাকে খুবই প্রমোট করে। আচ্ছা, সো দ্যাট প্রচুর ওদের প্রচুর টাকা আসে, টাকা আসে, রাইট? টাকা আসে। বাট ওখানে অনেক ভালো কোয়ালিটি ক্লিনিক আছে, নাই যে তা না, বাট দ্যাট ইজ না, ভেরি বাংলাদেশে এক্সপেন্সিভ। থাকলে আসলে কেন আমরা যাদের ভাষা আমরা বুঝি না, যাদের কথা আমরা বুঝি না, যাদের কাছে আমরা রিপিট কোনো প্রবলেম নিয়ে যেতে পারবো না, তাদের কাছে আমরা কেন যাবো? বাংলাদেশে যদি এই সিস্টেমটা থাকে। তোমাকে একটু প্রাউড করি, খুশি জি, করে দেই, জি। বিকজ আমরা বাংলাদেশিরা মানে যে কোনো উপায়, আমার কারণে হোক আর যেভাবে হুম। হোক, আর আমার বন্ধু ঝুমু খান আছে, জি। তো আমরা স্টার্ট করেছিলাম ব্র্যান্ডেড মেশিন দিয়ে। এবং আমি যখন 2016-এ সার্ক তৈরি করি, সার্ক আমাদের যে ডাক্তারদের যে সংগঠন, আমি এটার ফাউন্ডার, ভাইস প্রেসিডেন্ট, এবং বাংলা ভাষাভাষীদের যে একটা সংগঠন আছে বাংলা ডার্মা সারা ওয়ার্ল্ড ওয়াইড, সেটার আমি মহাসচিব। তো ওখানে করতে গিয়ে যখন 2016-এ ফার্স্ট আমি ইন্ডিয়া যাই, মানে এই ধরনের কনফারেন্স করতে, তখন গিয়ে দেখি আমরা অনেক বেশি আগানো আছি। মানে আমরা কিছু লোক তারা অনেক বেশি আগানো ছিলাম তাদের থেকে, এখনো আগানো আছি অনেক অনেক Okay. অনেক অনেক দিক থেকে। এই একটা ক্ষেত্রে বলতেই হবে। বাট তাদের তারা ফার্স্ট অ্যাডপ্ট করে একটু টাকা পয়সা অনেক ক্ষেত্রে কম খরচটাকে, বিকজ দে আর ইউজিং ভেরি চিপ মেশিনস এন্ড এভরিথিং। না, আর অবশ্যই। ওখানে বাংলাদেশে তার এভরিথিং সুবিধা ইজ একটু লার্জ সেক্টরে আমরা করি, কিন্তু বাংলাদেশে বাংলাদেশে হ্যাঁ, না। আমাদের আরেকটা হচ্ছে একটু ব্যাপার উপরের হচ্ছে দিকেই। আমাদের গভর্নমেন্ট এগুলো হয়তো বা সামনে চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে যেই বোটক্স ফিলার্স গুলো, এগুলোর উপরে এত টাকা ডিউটি ধরা আছে যে এইটা আসলে আমরা খুবই স্ট্রাগল করছি। এইভাবে প্রপারলি ইম্পোর্ট করতে গিয়ে আমাদের প্রোডাক্টের দাম বেশি, ডাক্তারের দাম কম। ওকে। আর নাহলে 2 নম্বরই আনলে করা যায়। সবকিছু সহজ। আচ্ছা স্যার, এখন আমরা লেজার ট্রিটমেন্টে একটু যদি চলে যাই। লেজারও তো আমাদের অ্যান্টি এজিং এ অনেক হেল্প করে। সো লেজার দিয়ে কি কি করা যায় আর কি কি করা যায় না, আপনি যদি জাস্ট 3-4টা নাম বলেন। 3-4টা নাম বললে কি করে হবে? লেজার আমার এক ক্লিনিকে লেজার আছে 10-12টা করে। একটা এক ধরনের কাজ। আমি 3-4টা কি করে বলবো? আমি ছোট্ট করে বলি, সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে হেয়ার রিমুভালের জন্য। মানে হেয়ার রিডাকশনের জন্য লেজার অনেক বেশি কাজ করে। তাছাড়া পিগমেন্টেশনের উপর অনেক ধরনের লেজার আছে যেটা পিগমেন্টেশন কমায়। হ্যাঁ, পিগমেন্টেশন মানে মেলাসমার কথা বলিনি আমি, আরো শত টাইপের পিগমেন্টেশন আছে, মোলস আছে, অনেক কিছু আছে। আচ্ছা, আচ্ছা। সেটার জন্য আমাদের বেশ কিছু লেজার কাজ করে। ভাস্কুলার অ্যানোমালিজ লাইক ভাস্কুলার প্রবলেম, ধরো হিমানজিওমা, রক্তনালীর টিউমার, লাল হয়ে যাওয়া, এরকম ভাস্কুলার অ্যানোমালিজের উপরে অনেক ধরনের লেজার কাজ করে। এটা গেল। তাছাড়া বিভিন্ন ধরনের তিল কাটা থেকে শুরু করে, স্কিন ট্যাক্স থেকে শুরু করে, ডিপিএনটিপি, এগুলোর উপরে লেজার আছে।
ওকে হ্যাঁ, মোটা দাগে এই কয়েকটা জিনিসের উপরে লেজার। তাছাড়া আরো আছে জিনিস। লেজার বাদ দিয়ে ইলেকট্রনিক বেসড ডিভাইস বা আমরা বলি ইবিডি, ইলেকট্রনিক বেসড ডিভাইস দ্যাট আর নট লেজার বাট দে আর মেশিনস। হুম সেগুলোর উপর অনেক ধরনের কাজ আছে। যেমন আমরা ধরো আলথেরা মেশিনস আছে, হাইফু আছে, যেগুলো স্কিন টাইটনিং এ কাজ করে। হুম হুম তার বাইরে আমাদের বডি শেপিং এর জন্য বিভিন্ন মেশিনস আছে, কুল স্কাল্পটিং, জেরোনা, আলট্রাসনিক লাইপোলাইসিস, এগুলো সব আছে, রেডিও ফ্রিকোয়েন্সি, এগুলো সবই দে আর নট লেজার বাট দে আর ইবিডি। এগুলো আচ্ছা। আছে, অনেক ধরনের ইবিডি আছে, ফটোথেরাপি আছে, এক্সাইমাল লেজার আছে। এগুলা ধরো সেতি বা অন্যান্য ক্লিনিক্যাল এগুলোর আচ্ছা উপর আচ্ছা কাজ করে। হ্যাঁ, তারপরে তারপরে আরো অনেক ধরনের মেডিকেল মাইক্রো নিডলিং আছে। হুম হ্যাঁ, আরো বহু মাইক্রো ধরনের। নিডলিং ও লেজারের মধ্যেই পড়ে ইটস নট লেজার, বাট ইটস ইটস ইবিডি, ওকে ইলেকট্রনিক বেসড ডিভাইস। ওকে ইলেকট্রনিক বেসড সবকিছু। ডিভাইস তো লেজার কথাটা আসছে কারণ জিনিসটা শুনতে সুবিধা, ও বুঝতে লেজার সুবিধা। কথা আচ্ছা এভরিথিং ইজ নট লেজার। সো হাউ লেজার ইজ কন্ট্রিবিউটিং টু অ্যান্টি এজিং আমি এই জিনিসটা একটু বুঝতে চাই আর একটু ডিরেক্টলি লেজার অ্যান্টি এজিং এ কন্ট্রিবিউট করে না। একসময় আমরা ফ্র্যাকশনাল লেজার যেটাকে বলে, ফ্র্যাকশনাল CO2 লেজার করতাম স্কিনটাকে টাইটেন করার জন্য, স্পেশালি ফেস বা শরীরের স্ট্রেচ হুম, মার্কস বা হুম। পেট লুজ হয়ে গেলে পেটের মাসল টাইট করার জন্য। ও ওকে বাট ওটা আমরা এখন অ্যান্টি এজিং এর ইন্ডিকেশনে ব্যবহার করি না, বিকজ ওটার একটা প্রবলেম আছে, ওটা দিলে কালো হয়ে যায়, মানে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন হয়, সেই জন্য ওটা আমরা এখন ব্যবহার করি না। আমরা হয়তোবা স্কিন টাইটনিং এর জন্য হাইফু ব্যবহার করি, অ্যান্টি এজিং এ হাইফু, অথবা তোমার রেডিও ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা ব্যবহার করি। হাইফুটা স্যার একটু ইজি ভাষায় বলবেন হাইফুটা কি হাই এটা ফ্রিকোয়েন্সি অনেক পার্লারেই করে হ্যাঁ, এটা আরেকটা সমস্যা। এটা হচ্ছে কি বলে, হাই মানে এইচ ফর হাই, আই ফর ইন্টেন্সিটি, হুম আর এফ ফর ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ফর আল্ট্রাসাউন্ড। ওকে এটা সাউন্ড হাই, মানে হাইফু। ও হ্যাঁ, ইটস অ্যান এটা আল্ট্রাসাউন্ড সাউন্ড, ইটস অ্যান আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা আসলে একটা ভাইব্রেশন হ্যাঁ, একটা সাউন্ড ওয়েভ দিয়ে আমরা ভিতরে একটা আর্টিফিশিয়াল ইনফ্লামেশন করি। ইনফ্লামেশন করলে ওখান থেকে আমাদের যেই সেলটা কোলাজেন স্টিমুলেট করে সেটা স্টিমুলেটেড হয়, সেটা কোলাজেন ছাড়ে। এই জন্য হাইফুটা কাজ করে, হাইফু ইজ নট লেজার। কত মানে ক্লিনিক্যালি আমরা জিনিসটাকে বুঝলাম এখন, যেখানে আমরা নামটাই শুনি হাইফু ফেশিয়াল হাইফু ফেশিয়াল আরেকটা ধান্দাবাজি আছে। আরেকটা ধান্দাবাজি হচ্ছে, এটা স্টার্ট করেছে ইন্ডিয়ানরা। কিরকম? এরা করেছে কি, ওই যে মুখের মধ্যে চারকোল বা কার্বন পিল করে মুখটার মধ্যে কালো বানায় দেয়। তারপর একটা লেজার আছে, ইউসুইচ লেজার, এটা গানের মতো। এটার কাজ হচ্ছে ফটো অ্যাকুয়াস্টিক, মানে আমরা ধরো মুখের মধ্যে যদি মেলানিন থাকে, মেলানিনটা মেলানোসাইট থেকে বের হয় একটা পার্টিকেলস, খুবই ফাইন পার্টিকেলস। তো এটা যখন ব্রেক ডাউন হয় তখন একটা আওয়াজ হয়, ঠাস করে আওয়াজ হয়, পোড়ার মতো। এখন পোড়া না, ওটা ফ্র্যাগমেন্ট হয়ে যায়, ভেঙে যায়। লেজার নিয়ে তো আমরা কথা শুনলাম, কিন্তু কিছু কিছু বিষয়ে লেজার নাকি খুব নেসেসারি একটা থিং হয়ে যায়। অফ কোর্স ইটস ক্লিনিক্যাল ইন্ডিকেশনই তো মেইনলি। কি কি সিচুয়েশনে? সিচুয়েশন হচ্ছে, একটা মেয়ে মানুষ, একটা মেয়ে, তার হরমোনাল কজ বা অন্য কোনো কজে তার শরীরে দাড়ি মুছ উঠে গেল, আনওয়ান্টেড হেয়ার যেটাকে বলে, সেটা তার নেসেসিটি। সেটা যদি পার্মানেন্টলি করতে চায় তাহলে এটা তো লেজার করতেই হবে, তাই না? এটা একটা এরকম একটা ব্যাপার গেল। তারপর শরীরের মধ্যে এমন কোনো গ্রোথ তৈরি হলো যে গ্রোথটা দেখতে ভালো লাগছে না, মানে এটা তিল হতে পারে, এটা কোন ধরনের ট্যাগ হতে পারে, ডিপিএন হতে পারে, বা অন্যান্য কিছু হতে পারে, ফ্রিকলস হতে পারে, যেটা ভালো লাগছে না, তো সেটা তো লেজার দিয়ে তুলতে হবে। আচ্ছা, কোনো ধরনের ভাস্কুলার সমস্যা দেখা গেল যে তার একটা কোনো রক্তনলীর টিউমার হয়েছে মুখের মধ্যে, শরীরের মধ্যে কোনো ধরনের টিউমার, সেই টিউমার কি করে করবো? লেজার দিয়ে করব। আর আগে এক সময় কাটাকাটি করতে হতো, লেজারটা তো অনেক অ্যাডভান্টেজ, লেজারে কোনো ব্লিডিং হয় না, লেজারটা ফাইন কাট করা যায়, স্টিচ দেওয়া লাগে না, সুতরাং লেজার মানে ওইটা অনেক অটো হিল হয়, এখানে সো মেনি অ্যাডভান্টেজেস। তো এগুলো তো সব এসেনশিয়াল। এইটা তুমি সিমিলার কোয়েশ্চেনটা ঠিক হয় নাই, তোমাকে বলি, কারণ তোমার এটা প্রিমিটিভ কোয়েশ্চেন, এটা 20 বছর আগে হলে ঠিক ছিল, এখন মানুষ সবাই জানে। হ্যাঁ, এটা অফ কোর্স সবাই জানে। ওয়াও, দ্যাটস গুড। তার মানে আপনাদের যে মিশনটা, আপনি যে মিশনটা নিয়ে কাজ করছেন, এভরিবডি অ্যাট লিস্ট জানার চেষ্টা করতেছে, অর দে আর অ্যাওয়্যার অফ ইট। সো আই গেস যারা লেজার করেও না, যাদের এগুলো প্রবলেম নাই, তারাও কিন্তু অন্য কারণগুলোতে আপনাদের কাছে যায়, বা যাদের অ্যাবসলিউট প্রবলেম আছে তাদের কিন্তু এটা নিয়ে বসে থাকা উচিত না, তারা আসতেই হবে, করার নাই। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা তো গ্লুটাথিয়ন, ওইটার নাম আমরা অনেক জায়গায় জানি, এবং ওইটাও আমরা আইভি হিসেবে আমি ইন্ট্রোডিউস করেছি আজ থেকে প্রায় 17 বছর আগে।
ওকে, সো গ্লুটাথিয়ন আপনি ইন্ট্রোডিউস করেছেন প্রায় 17 বছর আগে। তো এখন গ্লুটাথিয়ন অনেক জায়গায় আইভি হিসেবে হয়, পাউডার হিসেবে হয়, ট্যাবলেট হিসেবে হয়, এবং পার্লারগুলোতেও কিন্তু গ্লুটাথিয়ন দিয়ে অনেক কিছু করা হয়। তো আপনি কোনটাকে মনে করেন যে সবচেয়ে এফেক্টিভ, ক্রিম, লোশন, ট্যাবলেট নাকি আইভি? ইনজেকশনস। আচ্ছা যাক, এটা এত সহজে এটার উত্তর দেওয়া যাবে না। উত্তরটা হচ্ছে যে গ্লুটাথিয়ন হচ্ছে এটা অ্যান্টিঅক্সিডেন্টস। হুম এটা হচ্ছে মাস্টার অ্যান্টিঅক্সিডেন্টস। এটা শরীরের ভিতরেই তৈরি হয়। হুম এখন আমাদের যখন বয়স ২০ বছরের কম থাকে তখন অনেক বেশি গ্লুটাথিয়ন আমাদের শরীরের ভিতরেই থাকে। যেটা আমরা যে বিভিন্ন ধরনের স্ট্রেস এবং বিভিন্ন কারণে শরীরে যে ফ্রি হুম রেডিক্যালস তৈরি হয় হুম সেটাকে মানে সেটাকে কমব্যাট করার জন্যই গ্লুটাথিয়নটার প্রয়োজন হয়। তো গ্লুটাথিয়নটা বেসিক্যালি আমরা দেয়া হতো হচ্ছে যাদের কিডনি পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট তাদেরকে। তাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজে দেখার জন্য। তখন তাদেরকে যখন দেয়া হলো এটার একটা সাইড ইফেক্ট হিসেবে দেখা গেল মানুষ ফর্সা হয়ে যাচ্ছে। এখন উই আর ইউজিং দ্য সাইড ইফেক্টস। এখন সেই জন্য তো এখন মূল ব্যাপার হচ্ছে আমরা যদি ট্যাবলেট আকারে গ্লুটাথিয়ন খাই সেটা আসলে 70% এই পেটের ভিতরে যে অ্যাসিড আছে তা দিয়েই ধ্বংস হয়ে যায়। হুম যেখানে যে মানে মেথড আছে ফার্স্ট পাস মেটাবলিজম বা এই মেটাবলিজম সেখানের অ্যাবজর্পশন হয় মাত্র 20-30%। সুতরাং অনেক বেশি ট্যাবলেট খেলে 10-20% উপকার পাই আমরা। আর যেগুলো মার্কেটিং গিমিক হিসাবে হুম ক্রিম, জেল, অন্যান্য হুম অল বুলশিট, এগুলো কিচ্ছু নাই। ওগুলো সব ফালতু। হুম একমাত্র ইন্ট্রাভেনাস জি দিলেই একমাত্র প্রপার রেজাল্ট পাওয়া যায়। এবং আরেকটা আছে সাবলিঙ্গুয়াল, জিহ্বার নিচে এক ধরনের ট্যাবলেট আছে, সেটা দিলেও অনেক ভালো অ্যাবজর্পশন হয়। তো ওকে, সুতরাং আইভিটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এফেক্টিভ। ঘটনা হচ্ছে আইভি নরমালি আমরা ডিরেক্ট দিতে পারি, হুম যেটা হয় উচিত। স্লোলি আইভি দিলেই সেটা ভালো হয়। কিন্তু অনেকে আমরা কি করি, আমরা ধরেন আপনি বাজারে গেলে দেখবেন, ধরুন আমরা স্টার্ট করেছিলাম বায়ার কোম্পানির গ্লুটাথিয়ন, দ্যাট ইজ 600 মিলিগ্রাম। হুম তো আমরা আসলে সর্বোচ্চ 2400 মিলিগ্রাম বা 3000 মিলিগ্রাম পর্যন্ত যেতে পারি। মানে 4টা ইনজেকশন দিয়ে দিতাম, 5টা ইনজেকশন দিয়ে দিতাম। তাতে একটা ভালো রেজাল্ট পাওয়া যেত। এর চেয়ে বেশি সম্ভব না। কিন্তু আপনি এখন দেখবেন সব ইউরোপিয়ানের নামে চায়না থেকে বানায় নিয়ে আসতেছে। কোনোটা 30,000, কোনোটা 50,000, কোনোটা 1,00,000 আ আ ইউনি মানে হুম মিলিগ্রাম বা 1.5 লাখ মিলিগ্রাম এরকম করে মার্কেট করতেছে এবং হুম খুব চকমকে হুম ইয়ে দিয়ে। আসলে ভেতরে অনেক বেশি না। যেহেতু একটু বেশি গ্লুটাথিয়ন দিচ্ছে তখন এটাকে ওরা একটু সেফটি মেজার হিসাবে এটা আইভি ড্রিপ আকারে দেয়। যে একটা স্যালাইনের সাথে মিশায়া লম্বা সময় হয়তো ০.৫ ঘন্টা ধরে দিল। ব্যাপারটা তাই আসলে। সো গ্লুটাথিয়ন হচ্ছে একটা প্রোডাক্ট যেটার সাইড ইফেক্ট হিসেবে আমরা যে ফর্সা হওয়ার একটা জিনিস ইউজ করতেছি। আচ্ছা, আপনার যদি বলেন যে লেজার, তারপরে বোটক্স, ফিলার্স, এগুলোর কি সাইড ইফেক্টস আছে? সবকিছুরই সাইড ইফেক্ট আছে। বোটক্স যদি তুমি করতে না পারো, ও হুম তাহলে পুরা বা মানে চেহারা পুরো চেঞ্জ হয়ে যায়। ব্রাও একটা উঠে গেল, ব্রাও একটা নেমে গেল, মুখ একটা বাঁকা হয়ে গেল। তো এটা হুম একটা সাইড ইফেক্ট না? ওকে বিরাট ধরনের সাইড ইফেক্ট। সুতরাং এটা তো করতেই হবে। হুম আবার অনেক সময় প্রচুর ব্রুইজ হয়ে যায়। মানে রক্তনালীগুলোর ইয়ে-টিয়ে আপনার যেকোনো ইনজেকশন সেতে ওই যে বললাম নাপিতের মতো ও ঠিকমতো ইনজেকশন দিতে না পারলেও ঝামেলা আছে অনেক। ওকে হ্যাঁ, ওটা ইভেন দ্য বেস্ট ইনজেক্টরের ওইটা হইতে পারে। আর যারা নবিশ হুম তাদের জন্য তো আরো ডেঞ্জারাস ব্যাপার। ওটা তো আপনি বলছেন যে যারা নতুন করতেছে, নুব যারা তারা করতেছে। বাট ধরেন এই না, না, প্রোডাক্টগুলোর কোনো সাইড ইফেক্টস আছে কিনা? প্রোডাক্ট অতিরিক্ত ব্যবহার করলে অবশ্যই, আর চিপ কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করলে তো অনেক বিরাট ধরনের প্রবলেম হতে পারে। এক্সেলেন্ট। আচ্ছা, আমরা আপনাকে যদি জিজ্ঞেস করি যে ফেয়ার অ্যান্ড লাভলির ব্যাপারে অ্যাজ আ ডারম্যাট, অ্যাজ দ্য বেস্ট ডারম্যাট অফ বাংলাদেশ, ফেয়ার অ্যান্ড লাভলির ব্যাপারে আপনার কোনো থটস আছে যে এটা? এখন তো ফেয়ার অ্যান্ড লাভলিই নাই। হ্যাঁ, এখন তো কিন্তু এই অন্যান্য যে গ্লো অ্যান্ড লাভলি। কনসেপ্টটা যে আমি ফেয়ার, আমি লাভলি, এই কনসেপ্টের উপরে আপনার থটস কি? ফেয়ার হলেই কি লাভলি? না, এটা তো আমি স্টার্টিং এই বলে দিয়েছি যে এটা আমি এই কনসেপ্ট আমি বিশ্বাসই করি না। হুম কারণ ইভেন আমাকে তো প্রথম কথা এসে সবাই বলতো যে, "ভাই আপনি কালো কেন?" হুম বলছে, "ফর্সা হলে যদি সুন্দর হতো তো সবার আগে আমিই নিতাম।" আমি এক্সেলেন্ট। এটা বিশ্বাসই করি না। কারণ আমি তো কালো। আমি তো ওরকম ফর্সা কিছু না। আমি আমার স্কিন কেয়ার করি হয়তোবা। জি স্কিনটাকে একটু ভালো রাখার চেষ্টা করি। তারপরেও অত পারি না। হুম কিন্তু আমি তো এটাতেই বিশ্বাস করি না। আমি তো গ্লুটাথিয়ন দিয়ে নিজেই ফর্সা হতে পারি। আমি তো সেটাই করি না। এটাই। আর আমি মনে করি হেলথি স্কিন ইজ দ্য বেস্ট স্কিন। And for anti-aging, do you believe that healthy eating, healthy lifestyle, ওইটা আগে ঠিক করা উচিত rather than taking these treatments? ওটা প্যারালাল করতে হবে। আগে নেয়া পরে নেয়া এই ধরনের ইয়েতে আমি যাব না। হেলথি তো সবসময় ভালো থাকতে হবে। হুম কিন্তু হেলথি থাকলেও তুমি তোমার চেহারার মানে যে বয়সের যে ছাপ সেটা লুকানো সম্ভব না। সেটার আচ্ছা জন্য তোমাকে ভালো এক্সারসাইজ করতে হবে, ভালো ঘুমাতে হবে।
হুম। ভালো প্রোডাক্ট ব্যবহার করতে হবে, হুম। ক্লিনস করতে হবে, সবই করতে হবে। ক্লিনস, ময়েশ্চারাইজার, আল্ট্রাভায়োলেট মানে সানব্লক সবই ব্যবহার করতে হবে। ওকে এগুলা করার পরেও তারপরেও যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে আমাদের সাহায্য নেওয়া যাবে। ওকে স্যার, আমি যদি আপনাকে বলি যে আমি একজন মানুষ যে হয়তো ক্লিনিক্যাল ট্রিটমেন্ট নিব না, তো ক্লিনিক্যাল ট্রিটমেন্ট না নিলে আমি আমার স্কিনকে হেলদি এবং মেবি রিঙ্কল ফ্রি রাখতে চাই, আপনার কাছে কি কোনো টিপস আছে? না, এটা সহজ টিপস। সবসময় ভালো ঘুমাতে হবে, ৭-৮ ঘন্টা ঘুমাতে হবে, ভালো খেতে হবে, আর হাইড্রেট করতে হবে প্রচুর পরিমাণ, মানে হুম। নিজেকে। হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম। আর ২ নম্বরে স্কিনের জন্য ১ নম্বর টিপস হচ্ছে স্কিনের মধ্যে সানব্লক ব্যবহার করতে হবে, আল্ট্রাভায়োলেট যাতে স্কিন ক্ষতি না করে। ২ নম্বর রেগুলার ময়েশ্চার করতে হবে। এখন গরমকালে ফ্লুইড বেস করতে হবে যাতে তেলতেলে না লাগে। হুম। শীতকালে ক্রিম বেস করতে হবে যাতে ভালো Okay. থাকি। ওকে হ্যাঁ? আর তারপর ক্লিনজার, ভালো একটা ক্লিনজার করতে হবে। আমরা যদি খুব অ্যাকনি প্রন হয় তাহলে একটু রাফ বা একটু হার্শ ক্লিনজার ব্যবহার করব। আর যদি নরমাল স্কিন হয় এক ধরনের ক্লিনজার ব্যবহার করব। আর যদি খুব সেনসিটিভ হয় তাহলে আরেক ধরনের ক্লিনজার ব্যবহার করব। আর হচ্ছে মেকআপ যদি করতে হয় আমাদের রেগুলার, তাহলে মেকআপ তোলার জন্য আমাদের স্পেশাল মিসেলি ওয়াটার আছে। ওগুলা ব্যবহার করলেও স্কিনটা হেলথি থাকবে। তো এইগুলো হচ্ছে টিপ। আর কোনো দরকার পড়লে তো সেটা করতেই হবে। যেটা দরকার, অবশ্যই। চিকিৎসা করার দরকার হলে চিকিৎসা করতেই হবে। জি। নরমাল হেলথি রাখার জন্য এই জিনিসগুলাই লাগবে। এবং আচ্ছা। আপনার ভালো স্কিনকে আ আ তৈরি করার জন্য, চুল ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের ভালো, ভালো স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। প্রোটিন খেতে হবে প্রচুর পরিমাণে। হুম। ভিটামিনস এবং বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্টস আছে। সেই নিউট্রিয়েন্টস গুলাকে অটোমেটিক শরীরে আল্লাহ ব্যালেন্স করে দিবে। কোনো অসুবিধা নাই। কোনো সাপ্লিমেন্ট আছে যেটা খেলে না, এটা চুল? কোনো কথা না। কারণ আচ্ছা। সাপ্লিমেন্টস এভাবেও দরকার নেই। আপনি যা খাবেন তার মধ্যে থেকে শরীর তৈরি করে নিবে সাপ্লিমেন্টস। এটা Excellent. মানে ব্যালেন্সড এবং সব ধরনের খাবার। আপনার খাবারের মধ্যে হুম। যদি ভালো ভেজিটেবলস থাকে, হুম। আপনার যদি ভালো প্রোটিন থাকে, ডিম থাকে, দুধ থাকে, মাংস থাকে, হ্যাঁ? অল্প তাহলে একটু কার্বোহাইড্রেট থাকে, তাহলে আপনি ব্যালেন্স সবকিছু অটোমেটিক এখান থেকে পেয়ে যাবেন। যা, যা দরকার শরীরে। ওকে আর স্যার। একটু রোদ লাগাতে হবে। হ্যাঁ, হুম। অবশ্যই। আচ্ছা, আমি অনেক দাম দিয়ে আন্ডার আই ক্রিম হুম। ইউজ করি। আন্ডার আই ক্রিম। তো আন্ডার আই ক্রিমে কি আসলে রিঙ্কেল বা ডার্ক সার্কেলস চলে যায়? না, এটা আন্ডার আই হচ্ছে এভরিথিং ইজ লাইট রিফ্লেকশনস। হ্যাঁ? তোমার চোখে যদি গর্ত থাকে হুম। তাহলে কিন্তু তোমার চোখ কালো দেখা যাবে বেশি। হলোনেস মানে লাইট রিফ্লেকশনস এর কারণে গর্ত দেখা যাবে এবং কালো বেশি দেখা হুম। যাবে। হাজার তখন কালো ক্রিম মাখলেও সেই গর্তর লাইট রিফ্লেকশন তোমাকে এটাকে ফিল করতে হবে। আর ও। তাছাড়া আরো অনেকগুলো কারণ আছে চোখের নিচে কাজ। যেমন যদি কারো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হুম। থাকে বা ওভারিয়ান ডিজিজ থাকে বা এনি হরমোনাল অ্যাবনরমালিটি থাকে, অথবা তোমার ব্লাড যদি কম থাকে, হিমোগ্লোবিন কম থাকে, আরো অনেক কিছু কারণ আছে যার কারণে চোখের চারপাশ কালো হয়ে যায়। তাহলে ওইটা দেখতে হবে যে বা অন্য কোনো হরমোনাল ইস্যুস বা ইনসুলিন রেজিস্ট্যান্স এই সমস্ত জিনিসগুলো আছে কিনা সেটাকে ট্রিট করতে হবে। স্কিনকে কেয়ার করতে হবে, ময়েশ্চার রাখতে হবে। সানস্ক্রিন কি বাইরে গেলে ইউজ করব না বাসায় থাকলেও ইউজ করতে হবে? সবচেয়ে ভালো হচ্ছে যদি ঘুমের থেকে উঠে আমরা ময়েশ্চারাইজার লাগাই, সানব্লক লাগিয়ে ফেলি। তাই? সানব্লকের কিন্তু অনেক রকম ফের আছে। হুম। অনেক ধরনের টাইপস আছে। এজন্য একজন প্রপার ডার্মাটোলজিস্টের হেল্প নিতে হবে। কারণ এটা ফিজিক্যাল সানব্লক এবং কেমিক্যাল সানব্লক। ফিজিক্যাল সানব্লক হচ্ছে যেটার মধ্যে সানব্লক লাগাতেই দিবে না, যেটা একটু সাদা, সাদা হয়। হুম। যেমন টাইটানিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড এগুলো হুম। থাকে। আর কেমিক্যাল সানব্লক হচ্ছে যেটা একটা লেয়ার তৈরি করবে যে মানে নরমাল যারা আমরা সেডেন্টারি ওয়ার্কার হুম। যারা রান্না করতে যাই না, অফিসে কাজ করি তাদের জন্য ওই কেমিক্যাল সানব্লক। কেমিক্যাল সানব্লকে কি হয়? এটা হচ্ছে মাথার মানে এই আল্ট্রাভায়োলেটটাকে অ্যাবসর্ব করে মুখের মধ্যেই একটা একটা পাতলা একটা স্তর সৃষ্টি করে। সেটা পরে আবার ধুয়ে ফেললে চলে যায়। তো ও। সেটা মানে মানে আল্ট্রাভায়োলেটকে অ্যাবসর্ব করে মুখের মধ্যে। ওকে। আর ফিজিক্যাল সানব্লক যদি তুমি ক্রিকেট খেলা দেখো, হুম। দেখবা যে মুখের মধ্যে সাদা সাদা। করে লাগায় হ্যাঁ। রাখছে। সো ওদের ওটা আসতেই পারবে না। ও, এটা রিপেল করে দেবে। ব্লক। ব্লক করে দেবে। একদম রিপেল করে দেবে। ও। বুঝতে পারছো? রিপেল করে দেবে। তো সেই ধরো বা রান্না করতে গেলা, ওই ওখান থেকে যেটা আসতেছে সেটা যাতে রিপেল করে দেয়। তো এখন যদি তুমি কেমিক্যাল সানব্লক লাগাও, অনেকে বলে যে আমি সানব্লক লাগায় কালো হয়ে গেছি। হুম। ট্রু। হুম। কারণ কি ওরা কেমিক্যাল সানব্লক লাগিয়েছিল এবং ওইটা লাগায় লম্বা সময় রোদে ছিল। তাহলে কি হলো? ওই যে আল্ট্রাভায়োলেটটা আচ্ছা, অ্যাবসর্ব আচ্ছা, হয়ে আচ্ছা। আরো কালো বানায় ফেললো আমাকে। আ হ্যাঁ, এটা খুব সো ইম্পোর্টেন্ট অফ শুধু কোর্স একটা ডার্মাটোলজিস্টকে দেখিয়ে সানব্লক আমি বা শুধু সানস্ক্রিন তাই না, কোনটা ইউজ করব? না সেটা ডিপেন্ড সবকিছুই? করে, আবার এটাও এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। শীতকালে ক্রিম বেস করতে হবে, গরমকালে ফ্লুইড বেস করতে হবে। অনেকে আবার মেকআপ করে যেটা সেই ধরনের পাউডার বেসডও আছে সানব্লক। হুম। সেখানের মধ্যেও যাতে করা যায় আরকি। আচ্ছা।
আসলে আপনার কাছে তো কোয়েশ্চেনের উপরে কোয়েশ্চেন করছি আমি, আরেকটা কোয়েশ্চেন না করলেই না, সেটা হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টস যেগুলো আমরা এখন বাজারে সব জায়গায় পাচ্ছি, এবং কিছু প্রোডাক্ট কাজ করে অবশ্যই, কিছু প্রোডাক্ট কাজ করে না। তাহলে এই যে 10 লেয়ারের একটা স্কিন কেয়ার মানুষ করে রেজিম, আপনি কি এটাতে বিশ্বাসী? এটা হচ্ছে এখন ট্রেন্ড, এখন কথা হচ্ছে ওদের স্কিনটা অনেক ভালো। হুম। নাম্বার ওয়ান, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে লেটেস্ট ডাটা, সবচেয়ে বেশি প্রসিজিওর করে কোরিয়ানরা সারা পৃথিবীতে। সব ধরনের এরা সারাদিন হুম। একেবারে কাটাছেঁড়া করছে, লেজার করছে, অ্যাস্থেটিক্স করছে, স্কিন কেয়ার করছে, বিকজ ওখানে টাইপটা এরকম যে আমাকে এই হতে হবে, এটাই প্যারামিটার। হুম। ওদের যে স্কিন টাইপ, হুম। স্কিনটা অনেক ফর্সা ওদের, ওখানে মেলানিন, ওদের স্কিনের মধ্যে আমরা অনেক ধরনের লেয়ার বা অনেক কিছু দেয়া যেতে পারে, সেটা ওদের স্কিন নিতে পারে। কিন্তু এই জিনিসটা যদি আমাদের স্কিনে দেয়া হয়, এটা আরো কাজের চেয়ে অকাজ করে বেশি, এবং অনেক বেশি মার্কেটিং গিমিক, এটা অনেক বেশি ফুলায় ফাপায় করা হচ্ছে। আর 2 নম্বর কথা, অথেন্টিক কোরিয়ানের কথা বলে আসলে এগুলো ম্যাক্সিমাম চায়না থেকে বানায় নিয়ে আসা হয়, এক্স্যাক্টলি। এবং এখানের মধ্যে ম্যাক্সিমাম ফর্সা করার জন্য যেটা দেয়া হয় সেখানের মধ্যে হাইড্রোকুইনোন এবং তার সাথে স্টিরয়েড দেয়া থাকে, এবং সামটাইমস পিল অফ করার জন্য টিটিনোয়েন দেয়া থাকে, যেগুলো খুবই চিপ আসলে। ওগুলোর মধ্যে সব এমবেড করে দেয়া থাকে, চামড়াটা ফর্সা করে আলটিমেটলি স্কিনের বড় ধরনের ক্ষতি হয়। এবং এখানের মধ্যে এই যে স্টিরয়েড ড্যামেজ ফেস করে ফেলে বা স্টিরয়েড এডিক্ট করে ফেলা হয় মুখটাকে। আচ্ছা, প্রথম কিছুদিন চকচকে ফর্সা লাগে, তারপরে পরবর্তীকালে আবার স্কিনের 12টা বেজে 12টা যায়। বেজে যায়। আচ্ছা, এমন কোনো প্রোডাক্ট আমরা বাংলাদেশে ইউজ করি যেটা ঘরে ঘরে ইউজ করে, যেটা অ্যাকচুয়ালি আমাদের স্কিনকে নষ্ট করে দিচ্ছে বা ধ্বংসই করে দিচ্ছে? স্টিরয়েড ফর্সাকারী ক্রিম সারা ঘরে ঘরে, তো সারা পুরো এই যে গার্মেন্টস গ্রুপ বা গ্রামে যদি গিয়ে দেখো, এভরিওয়ান, সবাই বাজারের মধ্যে, দোকানের মধ্যে রং ফর্সাকারী, পাকিস্তানি ক্রিম, ফিলিপাইনি ক্রিম, এই ক্রিম ওই ক্রিম খালি ব্যবহার করে, ফেড আউট, তারপরে এইটা গৌরি, চাঁদনি, আচ্ছা। বিভিন্ন ধরনের নামে, বাহারি নামে বিক্রি করছে। এবং সারা মানে আমাদের গার্মেন্টস ওয়ার্কাররা হুম। বা গ্রামের মেয়েরা একেবারে বড় ভিকটিম এটা। ইভেন আমাদের যারা সো কল্ড এলিট সোসাইটির অনেক লোকজনও ওইটা ব্যবহার করে। এরপরে কি হয়? এরপরে স্কিনের 12টা বাজে, চামড়াটা পাতলা হয়ে যায়, লাল হয়ে যায়, প্রচুর ব্রণ উঠে, লোম উঠে যায়, স্কিন সেন্সিটিভ হয়ে যায়, কোনো কিছু দেয়া যায় না, সারাদিন গরম হয়ে থাকে, লাল হয়ে থাকে, সারাদিন এগুলাই পাচ্ছি আমরা। ইস! এই জন্যই বলছি যে ভয়ঙ্কর অবস্থা এটা। তো তাহলে স্যার আপনার থেকে তো অনেক ইনফরমেশন পেলাম, অ্যান্ড আমরা স্কিন নিয়ে যত ধরনের কনফিউশন বা অ্যান্টি এইজিং নিয়ে যত ধরনের কনফিউশন থাকে, অনেক কিছু আমরা ক্লিয়ার অনেক করলাম। কিছু না, কিছুটা আমরা কিছুটা হয়তো অল্প কভার অল্প করেছি, অল্প কারণ কিছু আপনার আমরা সাথে কাছে। আসলে এপিসোড করতে চাইলে সারাদিন বসে কথা বললে কথা শেষ হবে না। বা স্যার, আপনার সাথে আরেকটা পডকাস্ট অবশ্যই হবে, সেটা হচ্ছে হেয়ার রিলেটেড। সো আপনি যেদিন আমাকে সময় দিতে পারবেন, উই আর মোস্ট মানে রেডি উইথ অল দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ঠিক হেয়ার আছে, ইমপ্ল্যান্টস। ভালোই লাগলো। জি। তোমার ইয়া ভালো, থ্যাংক ইউ মানে সো আমি মাচ। অনেক ভালো লেগেছে, এবং খুবই খুবই ভালো লেগেছে আজকের এই পডকাস্ট করতে। থ্যাংক ইউ ইনফ্যাক্ট স্যার। দিস ইজ মাই ফার্স্ট পডকাস্ট, মানে আদার দেন লেজার ট্রিট। আই এম ভেরি মাচ অনার্ড। আমরা সবাই, আমরা হোল টিম অনেক এক্সাইটেড ছিলাম, এবং উই ফিল লাইক আমরা মেবি ওভাবে জাস্টিস করতে পারি না এপিসোডটার প্রতি, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট যে আপনাকে আরো এপিসোডে আনার। তো একটা গিফট সুন্দর। আছে আমাদের তরফ থেকে। ধন্যবাদ। স্যার, তোমার মনের মতো হয়েছিল। অবশ্যই স্যার, দিস ইজ আ গিফট ফ্রম আস। সিমরান খান পডকাস্ট। আমার এগুলো কি? এগুলো আমার এই কোম্পানিরই প্রোডাক্ট। গ্রানোলা আছে, হেলদি প্রোডাক্টস। হানি গ্রানোলা। জি, চিয়া সিড আছে, কিনোয়া আছে। এগুলো আমার কোম্পানি থেকেই দেয়া, বিকজ ইউ আই গেস বিলিভ ভেরি মাচ ইন হেলথ। আপনি নিজে অনেক হেলদি ফিট একজন মানুষ।